ঘর ভর্তি নীরবতা, শুধু আমরা দুজন কাজ করছিলাম। বাইরের বাতাসে জানালার পর্দা হালকা দুলছিল। দূর থেকে ভেসে আসা চাপা শব্দগুলো যেন কানে পৌঁছাচ্ছিল না। হঠাৎ দরজার দিকে তাকাতেই দেখি খালাম্মা আর তার পিছনে মিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমার হাত কেঁপে গেল। মনে হলো বুকের ভেতরকার সব শব্দ হঠাৎ থেমে গেছে। শুধু কানে বাজছে নিজের হৃদস্পন্দন। ভয়ে চোখ সরাতে পারলাম না। আমি খালাম্মার চোখে চোখ রাখতেই অদ্ভুত এক হাসি ফুটে উঠল। সেই হাসি আমার ভেতরটা আরও বেশি কাঁপিয়ে দিল। আমি থমকে গেলাম। পাশে বসা পারভিন আপু ভয়ে মাথা নিচু করে বসে রইল, যেন বুঝতে পারছিল না ঠিক কী ঘটতে যাচ্ছে। তার ঠোঁটে আর গালে কেমন এক অস্বস্তির ছাপ খেলা করছিল। তার চোখে লজ্জা আর আতঙ্ক মিলেমিশে ছিল। আমি লক্ষ্য করলাম তার চোখ দুটো কেঁপে উঠছে। বুকের ভেতর দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে। খালাম্মা ধীরে ধীরে দরজা থেকে ভেতরে এগিয়ে এলেন। তার চোখে ছিল না কোনো রাগ, বরং এক ধরনের রহস্যময় দৃষ্টি। সেই দৃষ্টি আমাদের দুজনকে আরও বেশি অস্থির করে তুলল। তার পদক্ষেপ শোনার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল মেঝে কেঁপে উঠছে। তিনি কাছে এসে দাঁড়াতেই ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো বকাবকি হবে অথবা চিৎকার শুরু হবে, কিন্তু তার বদলে তিনি ঠোঁটে এক অদ্ভুত হাসি টেনে বললেন, ভয় পেও না, যা হবার তো হয়ে গেছে, আর লুকিয়ে রাখার দরকার নেই। কথাগুলো শুনে আমি থতমত খেলাম। বুকের ভেতর হঠাৎ ঠান্ডা ঘাম জমল। পারভিন আপুও হতবাক হয়ে মাথা তুলল, কিন্তু মুখে কোনো শব্দ বের হল না। শুধু দুচোখ বিস্ফারিত করে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল। মনে হচ্ছিল কিছু বলতে চাইছে, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। মিতা তখনও দরজার কাছে দাঁড়িয়ে মায়ের দিকে তাকাচ্ছিল। অবিশ্বাস আর কৌতূহলের মিশ্র দৃষ্টিতে তার চোখে বিস্ময় খেলা করছিল। হঠাৎ খালাম্মা আমার ঠিক সামনে এসে দাঁড়ালেন। তার উপস্থিতি এতটাই তীব্র ছিল যে আমার গলা শুকিয়ে গেল। আমি জানি না কেন, কিন্তু ভয়ের পাশাপাশি ভেতরে ভেতরে এক অদ্ভুত রোমাঞ্চ বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন কোথাও আটকে গেছি, কিন্তু সেই আটকে পড়াতেই যেন এক ধরনের অদ্ভুত টান আছে। তার চোখের দৃষ্টি যেন আমাকে স্থির করে রেখেছিল, যেন চোখ সরিয়ে নিলে সব কিছু ভেঙে পড়বে। পারভিন আপু ধীরে ধীরে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু খালাম্মা হাত তুলে তাকে থামিয়ে দিলেন, যেন ইঙ্গিত দিলেন তাড়াহুড়ো করতে নেই। তার চোখের দৃষ্টি তখনও আমার উপর আটকে ছিল। ঘরের বাতাস গরম হয়ে উঠছিল। চাপা নীরবতা ভেতরের অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলছিল। তারপর খালাম্মা মৃদু স্বরে বললেন, রান্নাটা শেষ করো, আমি আর মিতা এখানে থাকি। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা শুনে আমরা সবাই থমকে গেলাম। মনে হচ্ছিল তার প্রতিটি শব্দ আমাদের বুকের ভেতর ঢুকে কাঁপন তুল। মিতা প্রথমে অবাক হলেও হঠাৎ ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটিয়ে মাথা নেড়ে সম্মতি দিল, যেন মায়ের ইচ্ছার বিরোধিতা করার কোনো কারণ নেই। তার চোখে ছিল কৌতূহল আর কেমন এক অদ্ভুত সাহস। পারভিন আপু নির্বাক দাঁড়িয়ে থাকল। তার চোখে ছিল ভয় আর লজ্জার ছাপ। ঠোঁট কাঁপছিল, কিন্তু কিছু বলল না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তার বুকের ভেতরও হৃদস্পন্দন অস্থির হয়ে উঠেছে। আমার ভেতরও একই রকম অস্থিরতা ছড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল সামনে যা ঘটতে যাচ্ছে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না সামনে কি হতে যাচ্ছে, তবে এটুকু বুঝেছিলাম যে এই মুহূর্ত থেকে আর কিছুই আগের মতো থাকবে না। খালাম্মা আমার দিকে এক পলক তাকিয়ে আবার মিতার দিকে চোখ ফেরালেন। তার ঠোঁটে তখনও সেই অদ্ভুত হাসি লেগে আছে। মনে হচ্ছিল তিনি যেন সব আগেই জেনে রেখেছিলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। বুকের ভেতর কাঁপন বেড়ে চলেছে। পারভিন আপু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাত দুটো একসঙ্গে চেপে ধরেছে। তার চোখে লজ্জা, ভয় আর কৌতূহল একসঙ্গে মিশে আছে। খালাম্মা ধীরে ধীরে আমার আরও কাছে এগিয়ে এলেন। তার ছায়া আমার গায়ের ওপর পড়তেই মনে হলো ঘরটা আরও অন্ধকার হয়ে গেছে। তার দৃষ্টি আমার ঠোঁটের ওপর থেমে থাকলো কিছুক্ষণ। আমার শ্বাস আটকে গেল। মনে হচ্ছিল আমি কিছু বলতে চাইছি, কিন্তু জিহ্বা যেন শুকিয়ে গেছে। মিতা দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার ঠোঁটে হালকা হাসি, চোখে উজ্জ্বল কৌতূহল। খালাম্মা হঠাৎ মৃদুস্বরে বললেন,
ভয় পাচ্ছিস কেন? আমি তোকে শাস্তি দিতে আসিনি, আমি শুধু দেখতে চাইছিলাম তোরা কতটা সাহসী। কথাগুলো শুনে বুকের ভেতর কেঁপে উঠল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ ঘরের বাতাসে ছড়িয়ে গিয়ে আমাদের চারপাশে একটা অদ্ভুত জাল তৈরি করছে। আমি এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে পারভিন আপুর দিকে তাকালাম। সে তখন পুরোপুরি কাঁপছে, কিন্তু তার চোখে ছিল থেমে যাওয়া দৃষ্টি, যেন সে আর কিছুই বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। খালাম্মা হঠাৎ আমার কাঁধে হাত রাখলেন। ঠান্ডা অথচ ভারী স্পর্শে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। আমি দম বন্ধ হয়ে আসছে ভেবে চোখ বন্ধ করলাম। আবার চোখ খুলতেই দেখি খালাম্মার মুখ একেবারে আমার কাছে। আমি পিছিয়ে যেতে চাইছিলাম, কিন্তু পা নড়ল না। মিতা হঠাৎ হেসে বলল, মা, তুমি সত্যি আমাদের চমকে দিলে। খালাম্মা মিতার দিকে না তাকিয়ে বললেন, চমক তো এখানে শেষ নয়, এখনো অনেক কিছু বাকি আছে। কথাগুলো শোনার পর আমি বুঝতে পারলাম সামনে আরো বড় কিছু ঘটতে চলেছে। পারভিন আপু ভয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় একবার আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অজানা আতঙ্ক আর লুকোনো কিছু প্রশ্ন। আমি তার চোখের উত্তর খুঁজে পেলাম না। খালাম্মা তখনও আমার কাঁধে হাত রেখেছিলেন। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য আমার থেকে সরেনি। মিতা ধীরে ধীরে এগিয়ে এলো মায়ের পাশ ঘেঁষে। তার চোখে তখন আর কেবল কৌতূহল ছিল না, বরং এক ধরনের রোমাঞ্চের ঝিলিক। ঘর ভর্তি নীরবতার ভেতর আমরা তিনজন যেন এক অদ্ভুত খেলার শুরুতে দাঁড়িয়ে আছি। আর আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি এই খেলায় নিজের ইচ্ছায় আছি, নাকি অদৃশ্য কোনো শক্তি আমাকে এখানে আটকে রেখেছে। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে উঠছিল। আমি দাঁড়িয়ে আছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। খালাম্মা আমার কাঁধে হাত রেখেই ধীরে ধীরে আঙুল চালাতে লাগলেন। শরীর শিউরে উঠল। আমি তাকাতে পারছিলাম না, তবুও চোখ আটকে গেল তার দৃষ্টিতে। সেই দৃষ্টি যেন আমাকে গিলে ফেলছে। মিতা কাছে এসে দাঁড়ালো। তার মুখে চাপা হাসি আর চোখে ঝিলিক। মনে হচ্ছিল সে ঠিক জানে কি হতে যাচ্ছে। খালাম্মা হঠাৎ মিতার দিকে তাকিয়ে বললেন, তুই ভয় পাচ্ছিস না তো? মিতা মাথা নেড়ে বলল, ভয় কিসের মা, বরং কেমন যেন অন্যরকম লাগছে। কথাগুলো শুনে আমার বুক ধক করে উঠল। আমি বুঝতে পারছিলাম না এই অদ্ভুত পরিস্থিতি থেকে কিভাবে বের হব, কিন্তু একই সঙ্গে ভেতরে ভেতরে এক অদ্ভুত টান আমাকে আটকে রাখছিল। পারভিন আপু রান্নাঘরের দিকে চলে গেলেও বারবার ঘাড় ফিরিয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। তার চোখে ভয় স্পষ্ট, কিন্তু সেই ভয়ের মাঝেও আমি এক ঝলক কৌতূহল টের পেলাম। খালাম্মা হঠাৎ আমার মুখের একেবারে কাছে এসে দাঁড়ালেন। তার নিঃশ্বাস গায়ে লাগছিল। আমি এক পা পিছোতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। তার ঠোঁট থেকে এক অদ্ভুত শব্দ বের হলো, মৃদু হাসির মতো। আমি পুরো শরীর কেঁপে উঠলাম। মিতা হঠাৎ খালাম্মার হাত ধরে বলল, মা, তুমি তো একদম বদলে গেছো, আগের মতো মনে হচ্ছে না। খালাম্মা ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ বদলেছি, আজ তোদের সামনে কিছুই লুকোবো না। কথাগুলো ঘরের ভেতর প্রতিধ্বনির মতো বাজল। আমার বুক ধকধক করতে লাগলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অথচ চোখ সরাতে পারছিলাম না। মিতার চোখে ঝিলিক আরও বেড়ে উঠল। সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। খালাম্মার দৃষ্টি তখনও আমার চোখের গভীরে আটকে ছিল। মনে হচ্ছিল আমি নেই, আমি অন্য কারো নিয়ন্ত্রণে আছি। সেই নিয়ন্ত্রণ থেকে বেরোনো সম্ভব না। আমার বুকের ভেতর কাঁপন বেড়ে চলছিল, আর সেই কাঁপনের সাথে সাথে রোমাঞ্চও অদ্ভুতভাবে বাড়ছিল। ঘরের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি দাঁড়িয়ে আছি কাঁপতে কাঁপতে। খালাম্মা আমার চোখে চোখ রেখে ধীরে ধীরে এগিয়ে এলেন। তার উপস্থিতি যেন ঘরের বাতাসকেও ভারী করে দিচ্ছিল। আমার হাত দুটো অবশ হয়ে পড়ল। বুকের ভেতর কেমন কাঁপন ছড়িয়ে গেল। মিতা তখনও পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল সে এই পুরো পরিস্থিতি উপভোগ করছে। খালাম্মা ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে আমার শরীর শিহরিত হয়ে উঠল। মনে হচ্ছিল হৃদস্পন্দন থেমে যাবে। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু গলার কোনো শব্দ বের হলো না। পারভিন আপু রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে বারবার আমাদের দিকে তাকাচ্ছিল, চোখে ভয় আর একই সাথে একটি অদ্ভুত কৌতূহল। খালাম্মা হঠাৎ আমার কানে ধীরে বললেন, ভয় পাও না, আমি তোকে ভয় দেখাতে আসিনি, শুধু চাই দেখতে তুমি কতটা সাহসী। কথাগুলো শুনে আমার বুক ভেতর আরও কাঁপল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ আমার শরীরের মধ্যে ঢুকে এক ধরনের টান তৈরি করছে। মিতা হঠাৎ বলল, মা, আমি তো চাই। খালাম্মা তার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ তুই চাইছ, কিন্তু সব কিছু দেখেই বুঝে নিলাম এই খেলার নিয়ন্ত্রণ খালাম্মার হাতে। আমি থমকে রইলাম। খালাম্মা ধীরে ধীরে আমার আরও কাছে এলেন। চোখে সেই অদ্ভুত দৃষ্টি। মনে হচ্ছিল কোনো মুহূর্তেই আমার সমস্ত ভাবনা হারিয়ে যাবে।
মিতার চোখে কৌতূহল আরও বেড়ে গেল। আমার বুক ধকধক করতে লাগল। হঠাৎ মনে হলো ঘরের সব শব্দ বন্ধ হয়ে গেছে, শুধু আমাদের নিঃশ্বাস আর হৃদস্পন্দন শোনা যাচ্ছে। খালাম্মা আবার বললেন, ভয় পাবার দরকার নেই, যা হওয়ার সেটা তো হয়েই যাবে। আমি দাঁড়িয়ে থাকলাম অবশ হয়ে। মনে হচ্ছিল আমি আর আমার আশেপাশের কেউ নেই, শুধু রোমাঞ্চ আর অজানা টান। মিতা ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালো, চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা। মনে হচ্ছিল আমরা তিনজন যেন এক রহস্যময় খেলার মধ্যে আটক, আর আমি বুঝলাম যে এই মুহূর্ত থেকে আর কিছুই আগের মতো থাকবে না। ঘরের মধ্যে সব নিঃশব্দ হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি অবশ হয়ে। বুকের ভেতর কাঁপন আর অজানা উত্তেজনা মিলেমিশে এক অপরাধ বোধের মতো লাগছিল। খালাম্মা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন, চোখে সেই রহস্যময় দৃষ্টি। মিতা পাশে দাঁড়িয়ে হাসি বন্ধ করে তাকিয়ে আছে। পারভিন আপু এখনও রান্নাঘরে দাঁড়িয়ে, চোখে ভয় আর কৌতূহল। খালাম্মা হঠাৎ বললেন, এবার আর কিছু লুকানোর দরকার নেই, যা হলো তা হলো। আমি থমকে গেলাম। মনে হচ্ছিল সব মুহূর্তের উত্তেজনা একসাথে ধেয়ে এসেছে। তার কথার পর ঘরের বাতাস হালকা হয়ে গেল। আমার শরীর ধীরে ধীরে শিথিল হতে লাগল। মিতা আমার দিকে তাকিয়ে হেসে বলল, সব ঠিক আছে। খালাম্মা ধীরে মাথা নেড়ে সম্মতি দিলেন। মনে হলো সব টেনশন যেন হালকা হয়ে গেল। আমি শ্বাস নিতে পারছি। বুকের ভেতর অদ্ভুত এক রোমাঞ্চ রেখে সব ঠিক হয়ে গেল। পারভিন আপু রান্না শেষ করে আমাদের দিকে তাকালো। চোখে ভয় আর অদ্ভুত কৌতূহল এখনও আছে, কিন্তু বুঝলাম এবার আর কোনো উত্তেজনা বা অস্থিরতা নেই। আমরা সবাই এক রোমাঞ্চকর মুহূর্তের শেষে শান্তি পেলাম। ঘরের বাতাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। মনে হলো সবকিছু আগের মতো স্বাভাবিক, তবে সেই অদ্ভুত টান আর রহস্য আমাদের মনে দীর্ঘ সময় ধরে থাকবে। আমরা সবাই জানতাম যে এই মুহূর্ত কখনো ভুলব না। সব কিছুর পর ঘরে আবার নীরবতা নেমে এলো, তবে সেই নীরবতার ভেতর এখন আর ভয় নেই, শুধু অদ্ভুত এক উত্তেজনা আর স্মৃতিতে থেকে যাওয়া।